বাংলাদেশের ভোট কবে হবে তা নিয়ে বহু প্রতীক্ষার অবসান ঘটে ইতিমধ্যেই মোহাম্মদ ইউনূস একটা মাসের কথা উল্লেখ করেছেন 2026-এর এপ্রিল মাস এবং সেই এপ্রিল মাসের প্রথমার্ধ। যদিও এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট দিন বা তারিখ বা কোনো কিছুই ঘোষণা করা হয়নি, তবে এই জায়গা থেকে এই সময়টা ঘোষণার পর থেকে অন্যান্য যেসব দলগুলো রয়েছে তারা বারবার বলছে যে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। কারণ অন্যান্য দলগুলো বারবার বলে এসছে যে ডিসেম্বরে তারা নির্বাচন চায়, একমাত্র ইউনূস যে বারবার সেই ভোটকে পিছানোর চেষ্টা করেছে। এর পেছনে কারণটা কি রয়েছে, বা এইভাবে ভোট পিছাতে পিছাতে আদতে কি অন্য কোনো উদ্দেশ্যকে সফল করতে চাইছেন মোহাম্মদ ইউনূস? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। চলে আসছে জাতিসংঘের কথা। কেন বলছি তার কারণ হচ্ছে আমরা জানি যে জাতিসংঘের প্রধানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ভীষণ ভালো। বাংলাদেশে তিনি এসেছেন, ঘুরে গেছেন, রোহিঙ্গাদের দেখে গেছেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে গেছেন। এক কথায় বলা যেতে পারে যে দুজনের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো। এবারে যদি এই পরিস্থিতি হয় তাহলে এপ্রিল মাসের আগে এমন হয়ে দাঁড়াবে না তো যে ইউনূস ঘোষণা করে দিলেন যে তিনি আসলে পুরোটা সামলে উঠতে পারছেন না, তাই শান্তি সেনার প্রয়োজন? এমন একটা প্রশ্ন বর্তমানে আকাশে বাতাসে ঘোরাফেরা করছে। কারণ ইউনূসের এই যে সিদ্ধান্ত তাকে কোনো দল সমর্থন করে না, এবং এর আগে ইউনূসের দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা যে দায়িত্ব নিয়েছিলেন সেই দায়িত্ব তারা আখেরে বাস্তবায়িত করতে পারছেন না। তাহলে যে দল দায়িত্ব নিয়ে বাস্তবে সেটাকে রূপান্তরিতই করতে পারছে না, তাদের কাছে কেন এত সময়ের প্রয়োজন? এই প্রশ্নটাই তো উঠে আসছে। আমাদের সঙ্গে আজকের আলোচনায় রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে এত বিলম্ব, এত গড়িমসি ইউনূসের কেন? আসলে কি চাইছেন ইউনূস? আমরা তো সব সময় যখনই ইলেকশনের কথা উঠেছে আমরা বারবারই বলেছি যে ইলেকশনটা ইউনূস দিতে চাইবে না। এর অনেকগুলো কারণের কথা আমরা বলেছি। কারণ তার যে এত বছরের, আপনাকে সেটার জন্য যেতে হবে সেই 1/11-এর সময়টাতে। আমরা জানি যে একটি রাজনৈতিক দল গঠনের তার খুবই ইচ্ছে ছিল। সেই সময়টাতে সে বাংলাদেশের দুই নেত্রীকে মাইনাস করতে চেয়েছিল, সেটা সে সফল হয়নি। এবং বিভিন্ন ইন্টারভিউতে আমরা পরবর্তী সময় পরিষ্কারভাবে জানতে পেরেছি যে সেই সময় সামরিক যে গভর্নমেন্ট ছিল তাদের কাছে তার চাওয়া ছিল যে সে টানা 10 বছর ক্ষমতাতে থাকতে চায়। অর্থাৎ সেই 2008-9 সময় থেকেই সে চেয়েছিল এরকম 10 বছর ক্ষমতা থাকার জন্য। তো আলটিমেটলি সেটা যখন সুযোগ হয়নি, তার এইবার একটা সুযোগ হয়েছে এবং আমেরিকান প্রেসক্রিপশনে এই দেশে সে ঘাঁটি গাড়বার এবং আমেরিকার যে ইচ্ছেগুলো আছে যেগুলো বাংলাদেশের ভূমি ব্যবহার করে করবে, যেমন আপনি জানেন যে করিডোরের ব্যাপার, ভারতের এই উত্তরাঞ্চলে যে প্রবলেমগুলো তৈরি করবার যে একটা প্রয়াস, নানান ধরনের বিষয় দিয়ে আমরা দেখেছি কিন্তু এরই মধ্যে। তো এই যে পুরো চেষ্টাটা, এই চেষ্টার মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তার একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, এবং সেটি সে সামনে না থাকে। বলছে সেই দলের কিছুই জানে না, কিন্তু আপনি জানেন যে 5ই অগস্টের যে টোকাই এবং জঙ্গি হামলা, ওই জঙ্গি হামলার মধ্য দিয়ে যে দলের পরবর্তী সময় আত্মপ্রকাশ ঘটে এই টোকাইদের, সেটা হচ্ছে যে আপনার এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি নামে একটি পার্টি তারা বানিয়েছে। দেখুন, এই পার্টিটার কোনো কমিটি নেই, এই পার্টিটার কোনো জেলা ভিত্তিক বলুন, উপজেলা ভিত্তিক বলুন, গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড, এইসব জায়গাতে তাদের তেমন একটা জনবল নেই। তো এরকম একটা সুবর্ণ সুযোগ সে যখন পেয়েছে, তখন সেই দলটিকে কোনো ধরনের প্রস্তুতি ছাড়া সেই ইলেকশন ঘোষণা করবে এপ্রিল মাসে, এইটা ভেবে নেওয়াটাও আমার কাছে মনে হয় যে সঠিক না আর কি। আমরা যদি রাজনৈতিক সামান্য বিশ্লেষণ করেও থাকি, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার ভাষণে, অডিও ভাষণগুলোতে বা বিভিন্ন রকমের ছাত্রলীগের বা বাংলাদেশ আওয়ামী লীগের প্রোগ্রাম বা পেজে তিনি কিন্তু বলেছেন যে ইউনূসকে তিনি যতদূর চেনেন, যতদূর তিনি তাকে রিড করেন, তাতে করে ইলেকশন দেওয়ার কোনো ইচ্ছা তার আছে বলে তিনি মনে করেন না। আমরাও একই ভাবনা ভাবি। এবং এগুলো তো হচ্ছে যে বিগত প্রায় 10-15 বছরের রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে আমি এই প্রেডিকশনটা করছি। কিন্তু আপনাকে দেখতে হবে যে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটটা যদি আপনি তাকান, সেটা হচ্ছে যে সামনের বছরের এপ্রিল কিন্তু রোজার সময়। আপনি জানেন যে রোজার সময় বাংলাদেশের মানুষ যেহেতু মুসলিম অধ্যুষিত একটি দেশ, ফলে সেখানে মানুষজন, বেশিরভাগ মানুষই মুসলিম এবং তারা রোজা রাখেন রোজার সময় আমি আমার এই জীবন অবধি এতটুকু আমি কখনো জানি না যে কোন রোজার সময় এই ধরনের ইলেকশন হতে পারে। এমনকি রোজার সময় স্কুল কলেজগুলোও বন্ধ থাকে এবং সেখানে অফিস আদালতের কাজকর্মগুলো খুবই সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে। অফিস আদালত দ্রুত বন্ধ হয়, নানা বিষয়াদি ব্যাপার।
সেখানে এপ্রিল মাসের প্রথমার্ধের মানে কি? আপনার তো কোনো তারিখও আপনার জানা নেই, সেটা কি 1 তারিখে না 10 তারিখে? আমি যদি একটা মাঝামাঝি সময় ধরে নেই যে 10 তারিখে আপনার ইলেকশন হবে, তাহলে রোজার যেই লাস্ট মানে ফার্স্ট 10 ডেজ, এই 10 ডেজের সময় ক্যাম্পেইন করবে কে? আর আপনার সেই সময় আপনার যদি আপনার মার্চের ব্যাপারটা আপনি খেয়াল করেন, সেখানে আপনার প্রচুর ওয়েদারের ব্যাপারটা যদি লক্ষ্য রাখি, তাহলে আপনার ওয়েদারটা খুবই খারাপ থাকে। সোজা কথা হচ্ছে যে ডিসেম্বরটা হচ্ছে শীতের সময়, ডিসেম্বর বা জানুয়ারির ফার্স্ট হাফটা শীতের সময়, ওই সময় ছেলে মেয়েদের স্কুল বন্ধ থাকে, ওয়েদারটা খুব সহনীয় একটা পর্যায়ে থাকে। সেই সময় আপনি জানেন যে বাংলাদেশ খুব একটা ট্রপিক্যাল কান্ট্রি, বাট সেই সময়টাতে এমন একটা ওয়েদার থাকে যে মানুষের জন্য সহনীয় পর্যায়ে পৌঁছে। ফলে যেখানে আপনার সমস্ত কিছু রেডি, সেখানে আপনার একটা ইলেকশন কমিশন রেডি করে, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ইউনূসের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে কিনা, সেটা একটা বড় ধরনের প্রশ্ন বটে। তার নিজস্ব একটা রাজনৈতিক দল আছে, যদিও বাংলাদেশ আওয়ামী লীগ আসলে ইলেকশনে অংশগ্রহণ করছে না, নানানভাবে ঠেকিয়ে রাখা হচ্ছে। কিন্তু যদি আমি বিএনপির পার্সপেক্টিভও দেখি, অর্থাৎ বিএনপি জামাত এদের বা সেখানে জাতীয় পার্টি যদি সুযোগ পায়, আমি জানি না কি অবস্থা হবে। তো সেই জায়গাতে আপনার বলা চলে যে এটা একটা গড়িমসির রক্ষণ, এবং অনেকেই বলছে যে এটা হচ্ছে তার জাতির জন্য সবচেয়ে বড় একটা জোক বা বড় একটা হোক্স, ধোঁকা, যেটাকে এপ্রিল ফুল বলে অভিহিত করা হচ্ছে। বাট আমি এই আর্থসামাজিক এবং তার গত 10-15 বছর 20 বছরের যে টেন্ডেন্সি, সেগুলোকে পর্যালোচনা করে আমার কাছে মনে হয় যে এপ্রিল ইলেকশন হওয়াটা একটু কঠিনই বটে। এপ্রিল ইলেকশন হওয়া তো কঠিন দাদা, সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু অন্যান্য দলগুলো যেখানে বারবার বলছে যে ডিসেম্বরে ভোট করা হোক, সেখানে একা ইউনূস এপ্রিলে করতে চাইছেন। অন্যান্য দল কেন এর বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, বা এর বিরুদ্ধে যদি তারা এগোতে চায়, তাহলে সেক্ষেত্রে কিভাবে তারা এগোতে পারে? এখানে আসলে অন্যান্য দলের কথা যখন বলছেন, বাংলাদেশের সবচাইতে বৃহত্তর দল বাংলাদেশ আওয়ামী লীগ, 76 বছর 77 বছরের পুরনো একটি দল, যেই দলের এখনো বাংলাদেশে 45 মানে ভোটারদের মধ্যে 40 থেকে 45% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দেন। তো বাংলাদেশ আওয়ামী লীগ যদি এখন ইলেকশনে দাঁড়ায়, মানে বাংলাদেশ নিশ্চিতভাবে বলতে পারবে যে 40%-এর উপরে বাংলাদেশ আওয়ামী লীগ ভোট পাবে। বাংলাদেশ আওয়ামী লীগকে আপনার এই ব্যান খেলা খেলে, তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে আড়াল করে, তাদেরকে জেল জুলুম দিয়ে, প্রথমত ইলেকশনটাই হচ্ছে একটা হাস্যকর ব্যাপার। এটা নিয়ে আমার অন্তত পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক, বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার আসলে এটা ভাবারই সুযোগ আসলে থাকার কথা ছিল না যে ইলেকশন হোক না হোক কিছুই আসা যায় না। কিন্তু আমি যদি শুধু ইলেকশনটাকেই আপনার ভাবি, সেখানে যদি আমি এক্সিস্টিং এখন যে রাজনৈতিক দলগুলোকে আমরা দেখছি, সেখানে কারা আছে? একটা বৃহত্তর দল হিসেবে আছে হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি আছে। ইয়েস, বিএনপির একটা ভোট আছে বাংলাদেশে। আপনার জামাত ইসলামী, ওদের ভোট সেই আপনার 1940-এর দশকে তারা যখন দলটা বানায়, তখন তো কোনো ভোটই ছিল না। এখনো বাংলাদেশে তাদের ভোট হচ্ছে 2 থেকে 3 বা 4-5% মনে হয় সম্ভবত ভোট হবে তাদের।